লেখিকা উজ্জ্বল সংযুক্তার সম্পর্কের সমীকরণ। সময়টা ইদানিং ভালো যাচ্ছে না অদিতির। মেয়েটা শাসনের বাইরে চলে যাচ্ছে দিন দিন। কড়া কথা বলতেও পারে না অদিতি। একমাত্র মেয়ে, সেই ছোটবেলা থেকে বাপের স্নেহ মমতা থেকে বঞ্চিত। নিজে একা হাতে চাকরি করেছে, দুজনের সংসার হলেও একাই সামলাতে হয়েছে। সামান্য ভুল বোঝাবুঝিতে একদিন 2 বছরের ঝুমাকে নিয়ে দীপঙ্করের সংসার ছাড়তে হয়েছিল। আজও বুঝতে পারে না অদিতি তার ভুলটা কোথায় ছিল। তার মধ্যে কি নারীর সুলভ ব্যক্তিত্বের কিছু কম থেকে গেছিল? দীর্ঘ 4 বছর প্রেম করে বিয়ে করেছিল অদিতি আর দীপঙ্কর। দীপঙ্করের বাড়িতে রাজি ছিল না তার বাবা মা এই সম্পর্কের। দুজনেই সার্ভিস করত। শেষে দীপঙ্করের নির্ণয় নিয়েছিল সেদিন। বলেছিল, তোমাকে ছাড়া বাঁচব না, তোমাকে আমার জীবনে চাই। এটাই কঠিন সত্য। দীপঙ্করের ভালোবাসার সাগরে ভেসে গেছিল অদিতি। নিজের বাড়িতে রাজি থাকলেও মা বারবার বারণ করেছিল। দেখ অদিতি, কেবল 2টি নরনারীর ভালোবাসায় বিবাহের বন্ধন হয় না। 2টি ছেলে মেয়ের বিবাহের বন্ধনে আবদ্ধ হলে 2টি পরিবার মেল বন্ধনে আবদ্ধ হয়। তোর শ্বশুর বাড়ি থেকে যদি না মেনে নিচ্ছে, তখন জীবনে অনেক সমস্যা আসবে রে। সেই সমস্যাগুলো কাটাতে গিয়ে নিজেকে একদিন নিরুপায় বোধ করবি। তবুও আমার আশীর্বাদ রইল তোদের দুজনের উপরে। মন্দিরেই দুজনে বিয়ে করেছিল। উপস্থিত ছিল কয়েকজন বন্ধু এবং অদিতির মা বাবা। শহরেই একটা ফ্ল্যাট ভাড়াতে নিয়ে নতুন সংসার পেতেছিল দুজনায়। সময়টা তখন যেন হাওয়ায় উড়ে যাচ্ছিল। একসাথে দুজনেই রান্না শেষ করে চাকরির জায়গায় বেরিয়ে পড়ত। দীপঙ্করের বাইকে প্রথমে ছেড়ে দিত অদিতির অফিসে, পরে নিজের গন্তব্যে। অফিসের ছুটির পরে আবার দুজনে একত্রে শহরের রাস্তায় মন খুলে দুজনে খানিকটা ঘুরে বেরিয়ে বাড়ির পথ ধরার সময় কোনো এক অজানা রেস্টুরেন্টে রাতের ভোজন শেষ করে ফিরে আসত নিজেদের আঙিনায়। তারপরে একান্তে দুজনায় কখন রাত থেকে ভোর হতো সময়ের জ্ঞান থাকতো না কারোরই। ভোরবেলায় নিজেকে খুঁজে পেত দীপঙ্করের রোমশ বুকের মাঝে। দেখতে দেখতে মাস কয়েক চলে গেছিল। রোমাঞ্চে ভরা ছিল সেই সব মুহূর্তগুলো। মাস 6 পরে দুজনেই ঠিক করে এবার সময় হয়েছে হানিমুনে যাওয়ার। এতদিন সময় আর অর্থের জন্য আটকে থাকতে হয়েছিল। যেমন চিন্তা তেমনই কথা। একদিন দুজনে বেরিয়ে পড়ে দার্জিলিং মেল ধরে সিকিমের একটি পাহাড়ি হোমস্টেতে। নির্জনে দিন চারেকে নিরিবিলিতে মুক্ত বিহঙ্গের মতন ডানা মেলে উড়ে বেরিয়েছে একে অপরের হাত ধরে। দেখতে দেখতেই শেষ হয়ে যায় হানিমুনের সময়। ফিরে আসে আবার কর্মজগতে। তবুও দুজনের রোম্যান্সের মাঝে এতটুকু ভাটা পড়েনি। পাহাড়ে হানিমুন থেকে ফেরার পরেই অদিতি জানতে পারে ভালোবাসার অঙ্কুর জন্ম নিয়েছে শরীরে। প্রথম খবরটা দীপঙ্করকে জানায়। খবরটা জানতে পেরে দীপঙ্কর খুশি হয়নি। মুখের ভাবে বুঝেছিল অদিতি। কারণটা জানত অদিতি। দীপঙ্কর চাইছিল না এখনই সন্তান আসুক তাদের দুজনের মাঝখানে। বেশ কয়েকটা বছর নিজেদের মনের মতো করে রোম্যান্স করে যাওয়াটাই পছন্দ করত দীপঙ্কর। কিন্তু আগে থেকে সতর্ক করেনি অদিতিকে। নিজেও সতর্ক হয়নি কোনো দিনও। কি করে বুঝবে অদিতি দীপঙ্করের মনের কথা? সে তো অন্তর্যামী নয়। বার কয়েক আকার ইঙ্গিতে বুঝিয়েছিল দীপঙ্কর এই ভ্রূণ নষ্ট করে দেওয়ার জন্য। রাজি হয়নি অদিতি তাদের দুজনের ভালোবাসার প্রথম স্মারক নষ্ট করে দিতে। অন্তর থেকে সায় দেয়নি। আর এখানেই ছিল দুজনের সম্পর্কের ফাটল ধরার প্রারম্ভ। বছর ঘোরার সাথে সাথেই ঘর আলো করে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। পিতার কর্তব্য সবটুকুই পালন করেছিল দীপঙ্কর নিস্তব্ধে। নার্সিংহোমে ভর্তি করা থেকে বাড়িতে নিয়ে আসা পর্যন্ত সমস্ত খরচা নিজে দাঁড়িয়ে থেকে করেছিল। কয়েকদিনের জন্য গভর্নেন্সও রেখেছিল। কিন্তু তার মুখে ছিল না কোনো খুশির ঝলক। দীপঙ্করের মুখের দিকে তাকিয়ে অদিতি বুঝেছিল মন থেকে খুশি হয়নি দীপঙ্কর। ফুটফুটে কন্যা সন্তানের আগমনে সে একটুও খুশি হয়নি। বাড়িতে আসার পর সব কর্তব্য করেছিল দীপঙ্কর।
একটা মেশিনের মতো করেছিল, কিন্তু আগের মতন সহজ সরল হয়ে উঠতে কোথাও যেন একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছিল। অদিতির লক্ষ্য থেকে এড়িয়ে যেতে পারেনি। দীপঙ্কর একটু একটু করে যেন দূরে সরে যাচ্ছিল। কন্যা সন্তানটি যেন দীপঙ্করের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল। মাস কয়েক পরে কাছে পেতে চেয়েছে অদিতি দীপঙ্করকে, সযত্নে এড়িয়ে গেছে অদিতির আহ্বান। তখন থেকে প্রশ্নচিহ্নগুলো একটু একটু করে মনের মধ্যে জায়গা করে নিচ্ছিল অদিতির। যে মানুষটা বছরখানেক আগে তাকে এক মুহূর্তের জন্য ছেড়ে থাকতে পারত না, সেই মানুষটাই আজ তার থেকে দূরে সরে যাচ্ছে। কিছুটা আন্দাজ করতে পারলেও সম্পূর্ণটা বোঝার ক্ষমতা ছিল না অদিতির। মাস 6 পেরিয়ে গেছিল। অদিতি বারংবার চেয়েছিল দীপঙ্করের রোমশ বুকে সাহারা পেতে, যৌবনের আদিম ইচ্ছাটা প্রিয় মানুষটার সাথে মিশিয়ে দিতে, কিন্তু বারংবার সেই একই ব্যবহার। কখনো বিরক্ত হয়ে দীপঙ্কর বলেছে, বেশ তো আছো মেয়েকে নিয়ে, আমায় নিয়ে আবার টানাটানি কেন? অভিমানের সুরে অদিতি বলেছে, কেন? আমার মধ্যের ইচ্ছাগুলো কি মরে গেছে? তাহলে এমন করে দূরে সরিয়ে দাও কেন? ততোধিক বিরক্ত হয়ে দীপঙ্কর বলেছে, তোমার মধ্যে আগের সেই বাদ ভরা যৌবনের অস্তিত্ব খুঁজে পাই না। স্তনের স্পর্শে কামনার আগুন উজ্জ্বলিত হয়ে ওঠে না। আমি ঝিমিয়ে যাই তোমার স্পর্শে। তুমি বদলে গেছো অদিতি, তোমার শরীরের সেই বাঁধন আর আজ নেই। বড় বড় দুচোখে অশ্রুসিক্ত নয়নে তাকিয়েছিল খানিকক্ষণ। অদিতি বুঝতে চেষ্টা করেছিল দীপঙ্কর কি শুধুই তার শরীরকে ভালোবাসে, দুটি নরনারীর আত্মার মিলনের কোনো সম্পর্ক নেই। আজ সন্তান হয়েছে বলে শরীরে আগের মতো বাঁধন নেই বলে যৌনতায় অস্বীকার করা মানুষটা তাহলে কি খালি তার শরীরকেই ভালোবেসেছে এতদিন? অভিমানে দুচোখ ভরে যায় অশ্রুতে। পাশ ফিরে ছোট্ট ঝুমাকে আঁকড়ে ধরে বুকের মাঝে। তার মনের আঘাতের বিন্দু মাত্র অনুভব করেনি দীপঙ্কর। কিছুদিন থেকেই অফিসে যাওয়া শুরু করেছিল অদিতি। ঝুমার জন্য আয়া রাখতে হয়েছিল 12 ঘন্টার। মাকে কয়েকবার অনুরোধ করেছিল, মাসখানেকের জন্য এসে থেকে যাও না মা। ছোট্ট মেয়েটাকে নিয়ে সব কাজ সামলে অফিস যাওয়া আসা করতে ভীষণ অসুবিধা হচ্ছে। বাবার শরীর খারাপের দোহাই দিয়ে আসতে পারেনি মা। বুঝেছিল অদিতি মাও এড়িয়ে যাচ্ছে। বাচ্চা হওয়ার পরে সপ্তাহখানেক অফিসে যাওয়ার সময় দীপঙ্করের বাইকে ছেড়ে দিলেও আসার সময় প্রায় বাসে আসতে হতো অদিতিকে। দীপঙ্করের অজুহাত ছিল, কাজের চাপ বেড়ে গেছে, তোমার ছুটির সময় আমার ছুটি হয় না, পাবলিক ট্রান্সপোর্টে ফেরার চেষ্টা করো। মাঝে মাঝে অদিতি চোখ ছলছল করে উঠত দীপঙ্করের কথা শুনে। অদিতি যদিও জানত তার অফিস ছুটির আগেই দীপঙ্কর বেরিয়ে পড়ত অফিস থেকে, তবে আজ সেই নিয়মের বদল হলো কেন? প্রশ্নগুলো মাথায় ঘোরে অহরহ। ঝুমা তখন বছরখানেকের, গুটি গুটি পায়ে চলতে শিখেছিল সবে। আধো আধো কথায় ঘরের ভিতরের বাতাবরণ এক স্বর্গীয় অনুভূতির পরিবেশ তৈরি হয়েছিল। সারাদিনের শেষে বাড়ি ফিরতেই ছোট্ট ঝুমা দুহাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ত অদিতির কোলে। সমস্ত ক্লান্তি নিমেষে দূর হয়ে যেত সেই অনাবিল স্পর্শে। মাতৃত্বের স্বাদ এতই মধুর হতে পারে এতদিন তার অনুভবের বাইরে ছিল। সেদিন অফিস ফেরত পাবলিক ট্রান্সপোর্টে বাড়ি ফিরছিল অদিতি। বাদিকে লেডি সিটে বসে বাইরে তাকিয়ে দেখছিল সদা চঞ্চল শহরটাকে। একটা সিগন্যালে বাসটি দাঁড়িয়ে যায়, ঠিক তখনই লক্ষ্য করে তাদের বাসের পাশেই দীপঙ্করের বাইক। এই বাইকটা চিনতে তার বিন্দুমাত্র দ্বিধা ছিল না। নম্বরটাও তো ওই, পিছনের হেলমেটটাও তার অতি চেনা। কতবার ওই হেলমেট নিজের মাথায় দিয়ে এই বাইকের পিছনে বসে শহরটাকে পরিক্রমা করেছে। কি করে ভুলতে পারে এই বাইকের নম্বরটা? বাইকের পিছনে বসে থাকা হেলমেটটা তার মাথার বদলে আজ অন্য আরেকজনের মাথায়। চমকে ওঠার পালা ছিল পিছনের হেলমেটটা দেখে। পিছনে বসেছিল যে, তার মাথায় নিজের হেলমেটটি আজ শোভা পাচ্ছে দেখে। মুখটা না দেখতে পেলেও শরীরের গঠন এবং যেটুকু শরীরের অংশ দৃশ্য হয় তাতেই বোঝা যায় কোনো সুন্দরী স্লিম যুবতী। বয়সটা তার থেকে অনেকটাই কম, তবে শরীরের বাঁধন চোখে পড়ার মতন। বাইকে বসেছিল দুদিকে পা খুলে, দুহাতে জড়িয়েছিল ঘনিষ্ঠভাবে দীপঙ্করের শরীরের সাথে।
এতদিনের দাম্পত্য সম্পর্কের বিশ্বাসের ভিত ধূলিসাৎ হতে সময় নিল না। দৃশ্যটা দেখতেই গলার কাছে এক রুদ্র অভিমান আটকে যায়। একদলা কান্নাগুলো একসাথে এসে জড়ো হয় কণ্ঠের মাঝে। চোখের জল চেপে রাখা দায় হয়ে দাঁড়ায় অভিমানে। বাস থেকে নেমেই হঠাৎ মাথাটা ঘুরে যায়। সামনের ইলেকট্রিক পোস্টে সাহারা দিয়ে সামলে নিয়ে টলতে টলতে এগিয়ে চলে তার এতদিনের প্রেমের মন্দিরের দিকে। ঝুমাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। অভিমানগুলো একসাথে কান্নার অশ্রু হয়ে বেরিয়ে আসতে চায়। ছোট্ট ঝুমা কিছু না বুঝেই মায়ের দুচোখ মুছিয়ে দিয়ে আধো আধো কণ্ঠে বলে, মাম্মাম কাঁদছো কেন? আমি আর দুষ্টুমি করব না গো। অদিতি আরও জোরে জড়িয়ে ধরে তার ভালোবাসার প্রতীক সন্তানকে। একসময় শান্ত হয়ে চোখের অশ্রু মুছে উঠে দাঁড়ায়। পরনের শাড়িটা শক্ত করে কোমরে জড়িয়ে মেয়েকে কোলে নিয়ে মনে মনে শপথ নেয়, আজ একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করা উচিত। এইভাবে চলতে পারে না। অনেক রাতে বাড়ি ফেরে দীপঙ্কর। বাড়িতে এসেই অদিতি দরজা খুলেই রেখেছিল। কলিং বেলটা বেজে যায় অনেক রাতে। শব্দ শুনেও ওঠেনি অদিতি। অন্য দিনের মতো সদর দরজা খুলতে সামান্য ধাক্কায় নিজেই দরজা খুলেছিল দীপঙ্কর। অদিতি বুঝেছিল স্বাভাবিক অবস্থায় নেই মানুষটা। ছোট্ট ঝুমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে এতদিনের সম্পর্কটাকে স্মৃতির পাতায় চলচ্চিত্রের মতো দেখে যাচ্ছিল অদিতি। যতই দেখছিল মনের ভিতরের কান্নাটা গুমড়ে গুমড়ে উঠছিল। নিজে অভুক্ত থেকে দীপঙ্করের জন্য রাতের খাবার সাজিয়ে রেখেছিল ডাইনিং টেবিলে। রাতে ফিরে এসে একবারও আওয়াজ দেয়নি দীপঙ্কর। ফিরেও তাকায়নি স্ত্রী কন্যার দিকে। যে পোশাকে এসেছিল সেই পোশাকেই শুয়েছিল বিছানায়। অনেক ভোরে সেদিন উঠেছিল অদিতি। কিছু জিনিস গুছিয়েছিল মেয়ের আর নিজের। মনে মনে নিশ্চিন্ত করেছিল এইভাবে প্রত্যাখ্যান হতে পারবে না সে। চোখের সামনে ব্যভিচারগুলো অসহ্য হয়ে উঠেছিল। মেয়েটার সাথে একদিনের পরিচয় দীপঙ্করের নয়, সেটা ভালো করে বুঝেছিল। আজ একটা অন্তিম নির্ণয় নিয়েই ছাড়বেও। অন্য দিনের মতো স্বাভাবিকভাবেই রান্নার কাজ শেষ করেছিল। অফিসে যাওয়ার আগে প্রতিদিন যেমন করে। সকালের বেডটিটা প্রতিদিনের মতো সময় রেখেছিল দীপঙ্করের মাথার কাছের টেবিলে। একটু বেলা করেই ঘুম ভেঙেছিল দীপঙ্করের। চা নেওয়ার পরে টয়লেটে গিয়ে ফ্রেশ হয়ে এসে স্বাভাবিকভাবেই বলেছিল, কি হলো, সকালে বেডটির সময় জাগালে না? হাতের কাজগুলো করতে করতে অদিতি কিছুক্ষণের জন্য তাকিয়েছিল দীপঙ্করের দিকে। বুঝতে চেষ্টা করছিল মানুষটার মনের প্রতিক্রিয়াগুলো। কেমনভাবে এড়িয়ে যাচ্ছে গোপন সম্পর্কটাকে, যেন কোনো কিছুই হয়নি। আরও কিছু বলতে আসলে রুখে দাঁড়ায় অদিতি। আমার শরীরের উষ্ণতা কমে গেছে বলে নতুন সাথী জোগাড় করে নিয়েছ, এবার তাহলে তার সাথে সম্পর্কের পরিণতি দিও। আমি ঠিক করেছি তোমার সাথে আর থাকতে পারবো না। কি যা তা বলছো? মাথা ঠিক আছে তো তোমার? অদিতির কথায় তীব্র প্রতিবাদ করে ওঠে দীপঙ্কর। দেখো, গলার আওয়াজ নিচে নামিয়ে কথা বলো। নিজেকে সাধু পুরুষ বলে প্রমাণ করতে এসো না। আমি সব প্রমাণ পেয়ে গেছি। কতদিন থেকে তুমি ওই অবৈধ সম্পর্কে জড়িয়ে আছো এটা জেনেও আমি চুপ করে আছি। কেন জানো? ঝুমার ভবিষ্যতের দিকে তাকিয়ে। আর পারছি না তোমাকে সহ্য করতে। তোমার শরীরের স্পর্শ আমার কাছে বিষাক্ত হয়ে উঠেছে। তুমি না বলতে আমাকে ছাড়া বাঁচবে না কোনো দিনও? এই সেই নমুনা। সন্তানের জন্মের পরে প্রত্যেকটি নারীর শরীরের এমনই অবস্থা হয়, যেটা তুমি মন থেকে মানতেই পারোনি। তোমার ভালোবাসায় কোনো গভীরতা ছিল না, কেবল আমার শরীরটাকে চেয়েছিলে এতদিন। তোমার কামনার স্বয়ং সম্পূর্ণ হতে পারছিলাম না আমি। আর বেশি বোঝাতে তোমায় অসহ্য লাগছে। দিন দুয়েক তোমার সংসারে থাকবো, এরপরই নিজের ব্যবস্থা নিজে করে নেব। তোমাকে মুক্তি দিলাম আমাদের দুজনের জীবন থেকে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে হাঁপাতে থাকে অদিতি। অনেক অনুনয় বিনয়ে ক্ষমা প্রার্থনার পরে কিছুটা শান্ত হয়েছিল অদিতি। দীপঙ্কর বারবার বলছিল, আমার অফিসের এক কলিগকে ছাড়তে গেছিলাম, তোমার বোঝার ভুল ছিল। তবুও যদি তোমার মনে সন্দেহ হয় আমি নিরুপায়। আমি ক্ষমা চাইছি হাত জোর করে, প্রার্থনা করছি। সামান্য সন্দেহের বশে ভুল বুঝে সংসার ছেড়ে যেও না। শান্ত অথচ কঠিন নয়নে তাকিয়েছিল অদিতি দীপঙ্করের দিকে। নিজেও মন থেকে সংসার ভাঙতে চায়নি,
অদিতি জানত একটা সংসার গড়তে অনেক মূল্য দিতে হয়। ঝুমার ভবিষ্যৎ জড়িয়ে আছে তাদের দুজনের মাঝখানে। এখান থেকে সে বেরোতে চাইবে কি করে? মনকে সান্ত্বনা দিয়েছিল হয়তো তার চোখের ভুল, হয়তো দীপঙ্কর সত্যি কথা বলছে। থেকে গেছিল অদিতি দীপঙ্করের সংসারে, অবহেলাগুলো সহ্য করেছিল তার প্রতি। কেবলমাত্র ঝুমার দিকে তাকিয়ে মনের সন্দেহটাকে সম্পূর্ণ তাড়িয়ে দিতে পারিনি সেদিন। মাঝে মধ্যেই অফিসের ছুটির আগেই বেরিয়ে নিস্তব্ধে পৌঁছে যেত দীপঙ্করের অফিসে। নিজেকে আড়াল করে রেখে দীপঙ্করের গতিবিধি লক্ষ্য করত। সেদিনের ঘটনার পর দীপঙ্কর কিছুটা সতর্ক হয়ে গেছিল, কিন্তু কতদিনের সেই সতর্কতা? অবশেষে যখন জেনে গেল অদিতির মন থেকে সন্দেহ দূর করতে পেরেছে, তারপরে নিশ্চিন্ত হয়ে নিজের অবৈধ সম্পর্ককে স্বীকৃতি দিয়ে এগিয়ে চলা আরম্ভ করেছিল কিছুদিনের মধ্যেই। প্রায় দীর্ঘ 1 মাস দীপঙ্করের গতিবিধিকে নজরে রেখেছিল অদিতি। সম্পূর্ণ প্রমাণ তার হাতে এসে গেছিল মাস শেষ হতেই। মেয়েটির নাম ছিল পল্লবী। দীপঙ্করের অফিসে কাজ করত। দেখতে ডানাকাটা পরি না হলেও শারীরিক গঠন ছিল চোখে পড়ার মতন। মেদহীন শরীরের সাথে অত্যন্ত আকর্ষণীয় দেহ পল্লবীর। যে কোনো পুরুষকে মুহূর্তে ঘায়েল করার মতো চেহারা। ক্ষীণ কোটি দেশ, উন্নত বক্ষ বিভাজিকা চোখের দৃষ্টিতে কীটপতঙ্গ ঘায়েল হয়। পুরুষ তো কোন ছাড়। অদিতি বুঝেছিল এই পল্লবীর রূপসাগরে ভেসে বেড়াচ্ছে তার দীর্ঘদিনের প্রেমিক স্বামী দীপঙ্কর। তার জন্য একটা সিঙ্গেল রুমের ফ্ল্যাটও কিনে দিয়েছে নিজের টাকায়। রাত্রি বাস না করলেও অফিস ফেরত দীর্ঘক্ষণ সময় কাটানোর সাধন পেয়ে নিজের সংসারকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু অদিতি এই রকম লুকোচুরি করে অবৈধ সম্পর্কের পরিণতি তো চায়নি। সে তো সহজেই দীপঙ্করের জীবন থেকে চলে যেতে চেয়েছিল। তখন দীপঙ্করের ক্ষমা প্রার্থনায় কিছুদিনের জন্য সংসারে থাকতে বাধ্য হয়, কিন্তু আর নয় এই সংসারে। সম্পর্কের সমীকরণ অদিতি বুঝে গেছে। আর নয় চোখের অশ্রু দীপঙ্করের জন্য। ভবিষ্যৎ নিজেই গড়তে হবে তার একমাত্র সন্তান ঝুমার জন্য। সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে অনেক প্রমাণ সংগ্রহ করে দীপঙ্করের সংসার ছেড়ে একদিন ছোট্ট ঝুমাকে সম্বল করে এক সহকর্মীর সহায়তায় ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। চাকরি ছিল তাই অসুবিধা হয়নি অদিতির। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দীপঙ্করের রাস্তা পরিষ্কার করে এগিয়ে চলেছিল প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করতে। খুঁজে খুঁজে একদিন এসেছিল দীপঙ্কর অদিতির ঠিকানায়। বলেছিল, এভাবে নিস্তব্ধে বাড়ি ছেড়ে চলে আসা উচিত ছিল কি তোমার? শান্ত চোখে তাকিয়ে দেখেছিল দীপঙ্করের মিথ্যেবাদী চেহারাটা। তারপরে কঠোর অথচ শান্ত স্বরে বলেছিল, আমি তো তোমার রাস্তা পরিষ্কার করে দিয়ে চলে এসেছি, এখন অভাব কোথায় তোমার? কঠোর আওয়াজে দীপঙ্কর বলেছিল, এটাকে রাস্তা পরিষ্কার বলে না। যদি একান্তই রাস্তা পরিষ্কার করে আসতে তাহলে ডিভোর্স পেপারে নিজের হলফনামা দেওয়া উচিত ছিল। দীপঙ্করের কঠোর আওয়াজে আরও শান্ত অথচ কঠিন আওয়াজে বলেছিল, ডিভোর্স আমি তোমায় দেব না। এমনভাবেই পথে ঘাটে তোমায় নারী শরীর খুঁজতে হবে নিজের তৃষ্ণার্ত শরীরটাকে শান্ত করার জন্য। যেদিন শান্ত হবে সেদিনই বুঝবে অসংখ্য নারীদের শরীরের তৃষ্ণা মেটানো গেলেও একটা সময়ের পরে আমার মতো কোনো নারীর প্রয়োজন পড়বে। যেদিন তোমার সব শেষ হয়ে যাবে, দুহাত জোর করে প্রার্থনা করো আমার সামনে এসে, সেদিন যদি ইচ্ছা হয় তবেই তোমার পাশে দাঁড়াবো। তোমার কলুষিত শরীরটার জন্য নয়, তোমার পাশে এসে দাঁড়াবো কেবলমাত্র ঐশ্বরিক সেই মুহূর্তের জন্য, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেদিন তুমি আমার সিঁথিতে সিঁদুর তুলে দিয়েছিলে সেই অধিকারে। আমাদের দুজনের বিবাহিত জীবনে আমারও অধিকার আছে, এটা কেন ভুলে যাচ্ছ? মুক্তি দিলাম তোমায় ততদিনের জন্য, নিজের তৃষ্ণার্ত শরীরটাকে শান্ত করার জন্য, কিন্তু আমি আমার অধিকার থেকে তোমাকে সম্পূর্ণ মুক্তি দেব না। এটাই হবে তোমার শাস্তি। বাকি জীবনটা অন্য নারীকে নিয়ে তুমি সংসার করতে পারবে না। সেই রাস্তা আমি বন্ধ করে রাখলাম তোমার। ঝুমার আজ 24 বছরের জন্মদিন। মাস 6 হলো ভালো চাকরি পেয়েছে কর্পোরেট সেক্টরে। মেয়েটা একটু খেয়ালি হয়েছে, যখন তখন বন্ধুদের দলে ভিড়ে গিয়ে 2-1 দিনের জন্য কোথাও মনোরঞ্জন করে আসে। অদিতি বারবার বলে, বন্ধুদের সাথে যাচ্ছিস যা,
কিন্তু বন্ধু নির্বাচন করতে ভুল করিস না মা। কে কার কথা শোনে? মায়ের কথা শুনে হেসে ফেলে বলে, তুমি সবসময় আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? আমি কি এখন তোমার সে ছোট্ট খুকিটি হয়ে আছি নাকি? শান্ত অথচ ধীর চোখে তাকিয়ে বলে, ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলেই ভয় হয় রে, তুই বুঝবি না। দুই হাতে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, তোমাদের দিনকাল এখন আর নেই মা। এখন তোমার মতো কেউ এত সহ্য করে? যেটা তুমি করে এসেছো এতদিন। আমরা এই প্রজন্মের নাগরিক, শক্ত হাতে পরিস্থিতির সামলাতে জানি, তাই অহেতুক দুশ্চিন্তা ছেড়ে দিও আমাকে নিয়ে। অফিসের ছুটির দিন ছিল সেদিন। 24 বছর পূর্ণ হওয়ার জন্মদিন উপলক্ষে ছোট্ট একটি পার্টির ব্যবস্থা করেছিল ঝুমা। অদিতিকে বাড়িতে কিছুই করতে দেয়নি, সব কিছুরই ব্যবস্থা করেছিল নিজেই। হোটেল থেকে আনিয়েছিল যাবতীয় সরঞ্জাম। 15 জনের মতো অতিথি ছিল সেদিন জন্মদিনের পার্টিতে। সময় মতো পার্টি শুরু হয়ে গেছিল সন্ধ্যা 7:30টার পরেই। খানিকক্ষণ মেয়ের বন্ধুদের সাথে কাটিয়ে ঝুল বারান্দায় এসে বসেছিল একান্তে। আজকাল আর এত হইচই ভালো লাগে না অদিতির। দক্ষিণ খোলা ঝুল বারান্দা থেকে তাকিয়েছিল বড় রাস্তার দিকে। মোটা ফ্রেমের চশমার ভিতর থেকে হঠাৎ আবাসনের মুখ্য গেটের দিকে নজর পড়ে চমকে ওঠে। মানুষটাকে দেখে কেমন যেন চেনা চেনা লাগে অদিতির কাছে। মোটা ফ্রেমের চশমাটা খুলে নিজের আঁচল দিয়ে মুছে আবার ভালো করে তাকায় আবাসনের মেন গেটের দিকে। এবার পরিষ্কার বুঝতে পারে মানুষটিকে। মাথা ভর্তি রুক্ষ চুল, 6 থেকে 8 ইঞ্চি দাড়ির জঙ্গলে মুখমণ্ডল আড়াল করেছে আসল চেহারাটাকে। এত কিছুর মাঝেও চিনতে অসুবিধা হয়নি মানুষটিকে। পোশাকের হতশ্রী চেহারা, রুক্ষ বেশভূষার আড়ালে মানুষটা যে কত নিরুপায় কিছুটা নজর দিয়ে বুঝতে অসুবিধা হয় না অদিতির। সকলের অলক্ষ্যে এগিয়ে যায় আবাসনের গেটের দিকে। একদম আচমকাই সামনাসামনি হয় অদিতি। কিসের অপেক্ষায় দাঁড়িয়ে আছো? কার প্রতীক্ষায়? সামনের মানুষটা চমকে ওঠে। অদিতি লক্ষ্য করে সামনের মানুষটার দু চোখে কয়েক ফোঁটা অশ্রু, হয়তো অনুতাপের, নয়তো গ্লানির। কিছুক্ষণ পরেই সামনের মানুষটি বলে ওঠে, আমাদের সন্তানকে এক নজর দেখার আশায় অপেক্ষায় ছিলাম। অনেক আশা করে অনেক কষ্টে এসেছি। আমাদের সন্তান মানে? আমাদের আবার কখন সন্তান হলো? যে সন্তানের দাবি নিয়ে চোরের মতন অপেক্ষায় আছো, সেই সন্তান কেবলমাত্র আমার। স্বীকার করেছো সেই সন্তানকে কোনো দিন? আজ কোন মুখ দিয়ে আমাদের সন্তান বলে দাবি করছো? দু চোখ ভরা জল নিয়ে পেছন ফিরে হাঁটতে শুরু করে সামনের দাঁড়িয়ে থাকা মানুষটা। অদিতির প্রশ্নের উত্তর দেওয়া বোধহয় তার কাছে ছিল না। মোটা ফ্রেমের চশমার আড়াল থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে চোখের কিনারায় অজান্তেই। মানুষটা এখনো নিজের ইগো ছাড়তে পারল না। শোচনীয় পরিস্থিতির মধ্যে থেকেও অদিতির মন থেকে তার প্রতি ক্ষমা প্রার্থনা জেগে উঠলেও নিজের সম্মানটাই আগে, এটাই মনে করে ফিরে চলে নিজের গন্তব্যে। গল্পটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।